দর্শক, মেট্রোসিম টু দ্য পয়েন্টে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রাহুল রায়। আজকের বিষয় বিএনপির রাজনীতির রোডম্যাপ। আর আমার মনে হয় এই বিষয়ে কথা বলার জন্য আজকে একদম সঠিক এবং যোগ্য ব্যক্তিত্বই উপস্থিত হয়েছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে এবং সবার প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই ব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। শুরুতেই যদি বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশ্নটি করি যে বিএনপির রাজনীতির রোডম্যাপ। আজকেই কিন্তু বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 5টি মামলায় খালাস পেয়েছেন। সেই ক্ষেত্রে কি আসলে বিএনপির রাজনীতির রোডম্যাপ আরও সহজ হলো, মসৃণ হলো? না, এটা তো বেগম খালেদা জিয়ার রাজনৈতিক মামলা থেকে মুক্ত হওয়ার তো একটা বিষয়, বাট এটা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আছে। 60 লক্ষ, আরও অনেকের বিরুদ্ধে মামলা আছে। তো সুতরাং ম্যাডামের মামলা যাওয়াটা সকলের কাছে আনন্দের বিষয়। ওনাকে ইতিমধ্যে 6 বছরের উপরে জেল খাটতে হয়েছে বিনা দোষে। স্বাভাবিকভাবে এটা তো একটা বার্তা দেয়, বাট এটা তো মাত্র কি বলবো অগ্রভাগ বলে, ওই যে বলে না ওই আপনার সূচের অগ্রভাগের থেকে মানে বরফের যে ইয়ে বলে ওটার অগ্রভাগের মতো আর কি। তো এটা তো ঠিক আছে, বাট এটার থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশে আমাদের যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, বিশেষ করে আপনি যেটা রাজনীতির কথা বলছেন, নির্বাচনের কথা বলছেন, সেইখানে যেই নির্বাচনী ইলেকট্রাল প্রসেসের যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো তো সবগুলোকে ঠিক জায়গায় আনতে হবে এখানে, এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যে সংস্থাগুলো আছে এগুলোকে ঠিক জায়গায় আনতে হবে। নির্বাচনী আইনগুলো পরিবর্তন হবে। এর মধ্যে একটা যেটা হয়েছে আপনি বললেন যে মিথ্যা মামলা প্রত্যাহারের এই যে সূত্রপাত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দিয়ে, যেটা আমি বললাম 60 লক্ষ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা আছে। তো এগুলোর প্রক্রিয়ার মধ্যে এগুলোকে আমাদেরকে এগুলো থেকে মুক্ত হতে হবে হচ্ছে না নেতাকর্মীদের। তা হওয়ারই কথা, কারণ এই মিথ্যা মামলা দিয়েই তো শেখ হাসিনা ক্ষমতায় থেকেছে। গুম খুন হত্যা, মিথ্যা মামলা, নিপীড়ন, নির্যাতন, এর মাধ্যমে তো সে ক্ষমতায় গিয়েছে এবং ক্ষমতায় থাকার সুযোগ পেয়েছে। তো এগুলো তো নির্বাচনী প্রক্রিয়ার বড় বাধা এখানে, এই জায়গাগুলো। এই বাধাগুলো তো আমরা যদি সরাতে না পারি, যে লেভেল প্লেইং ফিল্ড সকলের জন্য সমানভাবে নির্বাচনী যে প্রক্রিয়া, সেটা তো গ্রহণযোগ্য হবে না। সুতরাং ওইটা তো মাস্ট। এবং এটার সাথে সাথে যে আমাদের গণতন্ত্রের আপনার বাহক হচ্ছে নির্বাচন। তো নির্বাচনের আগে এই প্রক্রিয়াগুলোকে আমাদের সমাপ্ত করতে হবে, অনেক আগে করতে হবে, যাতে করে একটা লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি হয়। আচ্ছা, তো আপনি নির্বাচনের কথা যেহেতু বলছেন, সেই নির্বাচন নিয়ে যদি বলি যে এই যে আপনারা রোডম্যাপের কথা বলেছেন এবং বিএনপি থেকে এই প্রস্তাব দেওয়ার পরেই কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে। তো সেই ক্ষেত্রে আপনারা সবসময় বলছেন যৌক্তিক সময়, আপনারা নিজেরাও বলছেন যে রাষ্ট্র সংস্কারের খুবই প্রয়োজন, সেই ক্ষেত্রে সরকারেরও সময়ের প্রয়োজন। এই যৌক্তিক সময়টা আসলে কতটুকু হতে পারে? না, যৌক্তিক সময় মানে তো যে কোনো যৌক্তিক ব্যক্তি, যে যৌক্তিক চিন্তার যারা ধারণ করে, এটা তো মানে এটা তো সময় বলে দেওয়ার কিছু নাই। এটা যৌক্তিক সময় হচ্ছে এই কাজগুলো করতে। প্রথমে আমরা কী কাজগুলো করব, একটি ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের যে কাজগুলো আছে, বিশেষ করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সঠিক অর্ডারে ফিরিয়ে নিয়ে আসা, এটা প্রাথমিক কাজ। দেশের এই প্রতিষ্ঠানগুলোকে যদি সঠিক জায়গায় ফিরিয়ে আসা না হয়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী আছে, বিচার বিভাগ আছে, নির্বাহী বিভাগ আছে, যারা রাষ্ট্রের দৈনন্দিন জীবনে যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে সঠিক অর্ডারে আনতে হবে। সুতরাং এগুলোকে যত শীঘ্রই তাদের প্রপার অর্ডারে আনা যায় ফর এফিশিয়েন্ট ফাংশনিং,
ইন্ডিপেন্ডেন্ট, এফিশিয়েন্ট, নিরপেক্ষ ফাংশনিংয়ের জন্য। তো সেই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব করা যেতে পারে, এবং সেটার জন্য আমরা তো সময় বেঁধে দিতে চাচ্ছি না। কারণ হচ্ছে আমরা তো বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর কোনো চাপ সৃষ্টি করতে চাচ্ছি না, কারণ আমরা সহযোগিতা করছি, কারণ এই সহযোগিতা প্রয়োজন আছে। আজকের যে প্রেক্ষাপট, সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে আমরা একটা জায়গায় এসেছি যে গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য, আমাদের গণতান্ত্রিক, সাংবিধানিক, রাজনৈতিক অধিকারগুলো ফিরে পাওয়ার জন্য, সকলকে সমান অধিকার দেওয়ার জন্য দেশের। তো এই জায়গাটাই তো আজকে জাতি একটা ঐক্যবদ্ধ একটা কমন গ্রাউন্ডে আসছে। তো আমরা সবাই মিলে চেষ্টা করছি অন্তর্বর্তী সরকারকে সহায়তা করে যে এই কাজটি যত তাড়াতাড়ি সম্ভব করে আমরা সামনের দিকে এগোতে পারবো। সেই ক্ষেত্রে আপনারা বলেছেন যে একটি রোডম্যাপ দিতে, কিভাবে কোন কোন জায়গায় সংস্কার হবে, কিভাবে সংস্কার হবে, তারপর নির্বাচনের যে আপনারা আসলে ওই অর্থে কাজগুলো কিভাবে হবে, সংস্কার কিভাবে হবে, এবং একটি টাইম ফ্রেম আসলে আপনারাও বোধহয় চেয়েছেন। সেই ক্ষেত্রে তাদের তরফ থেকে যদি একটি রোডম্যাপ দেওয়া হয়, আপনাদের সঙ্গেও নিশ্চয়ই আলোচনা করবে, সেই ক্ষেত্রে আপনারা কোনো টাইম ফ্রেম দেবেন কি না? না, আমরা তো টাইম ফ্রেম দিতে চাচ্ছি না, কারণ আমরা তো যেই কাজগুলো করার দরকার সেখানে তো আমরা অন্তর্বর্তী সরকারকে সহায়তা দিতে চাচ্ছি। তো সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের নিজের কাজের স্বার্থে, নিজেদের স্বার্থে এটা তো লেআউট করতে হবে যে ওনারা কি, কারণ ওনারা নিজেরাই তো কাজ করতে পারবেন না, ওনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা ওনারা কোন কোন প্রতিষ্ঠানকে কিভাবে প্রপার অর্ডারে নিয়ে আসবে, কোন প্রক্রিয়া, কোন পরিবর্তনগুলো আনবে, এখানে যে সংস্কারগুলো আনবে। তো সুতরাং ওনাদের নিজেদের স্বার্থে তো একটা রোড ম্যাপ, তো একটা প্ল্যান, ক্লিয়ার একটা ব্লু প্রিন্ট, একটা প্ল্যান তো থাকতে হবে, তাই না? সুতরাং তাহলে ওনারা জানতে পারবে যে এই কাজগুলো ওনারা করতে যাচ্ছেন, এবং করার জন্য যে প্রয়োজনীয়তা সহায়তা আমাদের পক্ষ থেকে করা দরকার আমরা তো করেই যাচ্ছি, এবং সরকারের মধ্যেও যে কাজগুলো করতে হবে তাহলে ওনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে এটা ওপেন এন্ডেড একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো বিষয়ে ওপেন এন্ডেড আপনি যদি একটা জিনিস রাখেন, এটার কোনো সমাপ্তি নেই। আপনি যদি এটা একটা সফল সমাপ্তি করতে চান, এটার মধ্যে তো একটা প্ল্যান থাকবে, একটা ব্লু প্রিন্ট থাকবে। সুতরাং এই বিষয়ে যারা কাজটা করবে তাদের জন্য কিন্তু এটা অনেক সহায়ক ভূমিকা পালন করবে। সেই ক্ষেত্রে আপনাদের এমন প্রস্তাবনা থাকবে কিনা যে মূল যে প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন সহ যে মূল প্রতিষ্ঠানগুলো, সেগুলোতে সংস্কার হলো, বাকিটা আসলে কোনো নির্বাচিত সরকার এসে বাকি সংস্কারগুলো করলো? না, কোয়াইট ন্যাচারালি এটা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে বাংলাদেশের যত সমস্যা আছে, যত সংস্কার আছে, এটা তো করা সম্ভব না। সুতরাং মূল সংস্কারগুলো যে ওনারা যে ফান্ডামেন্টাল মৌলিক যে সংস্কারগুলো আছে এগুলো তো করতে হবে। নির্বাচন করতে হলে তো ওই প্রাতিষ্ঠানিক যে সমস্যার সৃষ্টি হয়েছে বাংলাদেশে, এগুলোকে তো প্রপার অর্ডারে ফিরিয়ে আনতে হবে। তো এই কাজগুলো তো করতেই হবে। এই কাজগুলো করে আমরা এই পরবর্তীতে যে একটা নির্বাচিত সরকারের যখন দায়িত্ব নেবে, তারা স্বাভাবিকভাবে যে বাকি কাজগুলো করতে হবে। এখানে তো অনেকগুলো বিষয় আছে যেগুলো শর্ট টার্মে করতে হবে, কতগুলো মিড টার্মে, কতগুলো লং টার্মে করতে হবে। তো সুতরাং সেইভাবে আমাদেরকে কাজগুলো বুঝে নিতে হবে কোনটা শর্ট টার্মে ইমিডিয়েট দরকার, কোনটা মিড টার্ম এন্ড লং টার্মে করতে হবে। আর এর জন্য আসলে রোডম্যাপটা দরকার। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আমরা যদি একটু বিএনপির রাজনীতির কথা বলি, আমরা কিন্তু দেখেছি যে সরকার পতনের পর থেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও কিন্তু বিভিন্ন সময় ভার্চুয়াল বক্তব্যে নেতাকর্মীদের শান্ত থাকতে বলেছেন, মহাসচিব একই কথা বলেছেন, আপনারাও বিভিন্ন সভা সেমিনারে একই কথা বলেছেন। কিন্তু এরপরও আমরা কিন্তু কিছু ঘটনা দেখেছি, চাঁদাবাজির মতো ঘটনা এসেছে গণমাধ্যমে, আপনারাও কিন্তু বেশ কয়েকজনকে বহিষ্কারও করেছেন। সেই ক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো বিএনপির জনপ্রিয়তা কমিয়ে দিচ্ছে কিনা, কিংবা কমতে পারে কিনা? শুনুন, একটা জিনিস কেউ বলছে না যে শেখ হাসিনা পতনের পরে অনেকের ধারণা ছিল লক্ষ লক্ষ লোক মারা যাবে, লক্ষ লক্ষ লোককে হত্যা করা হবে, তারপরে অনেক প্রতিষ্ঠান দখল করা হবে, কল কারখানা, শপিং সেন্টার সহ বড় বড় প্রতিষ্ঠান দখল করা হবে। বস্তুতপক্ষে লক্ষ তো দূরের কথা, মানে আসলে কেউ আদৌ মারা গেছে কিনা, মানে এই মানে যেটা তো রাজনৈতিক অ্যাটাকগুলো হয়েছে, মামলা হয়েছে, পালিয়ে গেছে, এটা একটা বিষয়, কিন্তু আসলে কয়জন লোক মারা গেছে
এ কথাটা কেউ বলছে না। কতগুলো মিল ফ্যাক্টরি দখল হয়েছে, কতগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান দখল হয়েছে। এটা তো এই ক্রেডিটটা তো বিএনপিকে দিতে হবে। এত বড় একটা ঘটনা, এত বড় একটা এটা কি বিপ্লবের পরে যে ধরনের আশঙ্কা ছিল, এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল যদি তাদের পতন হয় তাদের কত লক্ষ লক্ষ লোক মারা যাবে, দেশে রক্তের বন্যা বয়ে যাবে, সব জায়গায় আগুন থাকবে, কিছুই তো হয় নাই। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। ফর গডস সেক বিএনপিকে তো এই ক্রেডিটটা দিতে হবে। এই যে এটা কন্টেইন করে যত কঠিন, যে 15-16 বছর যে জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, এই যে 60 লক্ষ লোক বলছি মিথ্যা মামলা, এরপরে যে আপনি বিএনপির পক্ষ থেকে আসলে কি হয়েছে? কিছুই হয়নি বস্তুত পক্ষে। এটার সাথে যদি আপনি তুলনা করে দেন, যেটা ধারণা করা হয়েছিল এর কাছাকাছিও কিছু হয়নি। সো গিভ সাম ক্রেডিট টু বিএনপি। যে মানুষ বিএনপিকে ক্রেডিট না দিয়ে ছোটোখাটো কিছু এদিক সেদিক ঘটনা ঘটছে, এগুলো হচ্ছে কিছু কিছু ঘটনা ঘটতেই পারে, কিন্তু আমরা তো সাথে সাথে অ্যাকশন নিচ্ছি। এমনকি এই ছোটোখাটো ঘটনাতেও সামান্য কেউ গাড়িতে চড়ছে, ওটার জন্য অ্যাকশন। এটা তো এমন কোনো ব্যাপার না, কিন্তু আমরা সিগন্যাল দিচ্ছি, মেসেজ দিচ্ছি, এটাও অ্যালাউড না। সামান্য কেউ গাড়িতে কি গ্যারেজ থেকে গাড়ি বাইর করছে, এটার জন্য অ্যাকশন হচ্ছে। আপনি চিন্তা করেন, প্রতিনিয়ত বিএনপির অনেক সিনিয়র লিডারের পর্যন্ত বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, মিড লেভেলে হয়েছে, ছোট লেভেলে তো আছে। সুতরাং বিএনপিকে ক্রেডিট দেওয়ার, এটার জন্য সব কিছু মিলিয়ে যে ঘটনা ঘটার কথা ছিল সেটাও ঘটেনি। আর যে ছোটোখাটো ঘটনার জন্য ইমিডিয়েটলি আমাদের অনেক ত্যাগী নেতাকর্মীকে কিন্তু দল থেকে আপনি তার মেম্বারশিপ বাতিল করা হয়েছে, তার পদ বাতিল করা হয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে। এটা তো মানে বিএনপির মতো এত বড় একটা দল, এত কিছুর পরে যে দল আজকে এটাকে কন্টেইন করতে পেরেছে, এটার জন্য বিএনপি শুড গেট ক্রেডিট। এটা তো কারো মুখ দিয়ে বেরোচ্ছে না যে যেটা আওয়ামী লীগ যে ধারণা দিয়েছে তার কাছাকাছি কোনো ঘটনা আমরা ঘটতে দিই নাই, আমরা নিয়ন্ত্রণ করেছি। ছোটোখাটো ঘটনা যেগুলো ঘটছে তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন হচ্ছে। আর যারা প্রপাগান্ডা করছে, যতজন ঘটছে তার চেয়ে বেশি আবার প্রপাগান্ডা চলছে। কারণ কোনো কোনো শক্তি তো এখান থেকে একটু আদায় করতে চাচ্ছে, সুবিধা আদায় করতে চাচ্ছে। যদি সামান্য কিছু ঘটে ওইটাকে আবার অতিমাত্রায় দিচ্ছে, আবার মিথ্যা প্রচার হচ্ছে। আর এগুলো তো অনেক অন্যরাও করছে। অনেকে আবার বড় বড় দখল করছে না, অনেকের মধ্যে তো আমরা দেখছি অনেক দলের মধ্যে যারা তারা তো বড় বড় দখল করতেছে। তো আপনি তো কারোর নাম নিতে চাই, এটা ঠিক। আমরা বড় বড় জায়গা দখল করে বসে আছি, ইতিমধ্যে তো আমরা দেখেছি সেগুলি, কিন্তু আমরা সেগুলো বলছি না। দেশের জনগণ বিচার করবে, দিনের শেষে দেশের জনগণ বিচার করবে। আমরা দেখেছি বিএনপির মতো এত বড় একটা দল এত বড় একটা ঘটনার পরে যেভাবে কন্টেইন করেছে, এটা তো দেশের মানুষ নিশ্চয়ই বুঝতে পারছে। এটা আর ছোটোখাটো ব্যাপার যেখানে হচ্ছে সেখানেও কিন্তু বিএনপির পক্ষ থেকে সিরিয়াসলি অ্যাকশন নেওয়া হচ্ছে, সময় নষ্ট না করে। এবং আমাদের ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে, যারা 16 বছরে আওয়ামী লীগের এই নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, তাদেরকে পর্যন্ত আমরা দল থেকে বহিষ্কার করেছি। এটা ছোটোখাটো কোনো ডিসিশন না। এটা ঠিক। আমরা দেখেছি যে এস আলমের সেই গাড়িতে নিয়ে ওটি একটু বিতর্ক হওয়ার পরে সালাউদ্দিন সাহেব গতকালকে সংবাদ সম্মেলন করেছে, ক্ষমা চেয়েছে। হ্যাঁ, এবং যে এই যে চাঁদাবাজি এবং দখলবাজির যে খবরগুলো পাওয়া যাচ্ছে আপনারা অ্যাকশন নিচ্ছেন, এই ব্যাপারে আরও কঠোর হচ্ছেন কিনা? আরও কঠোর, প্রতিনিয়ত কঠোর থেকে কঠোরতম হচ্ছি আমরা এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না, কোনো কম্প্রোমাইজের সুযোগ নাই। কারণ আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি আগামী দিনে, সেই বাংলাদেশের মধ্যে এইসব কাজ করা চলবে না। আমরা একটা নতুন বাংলাদেশ, আমরা বলছি দ্বিতীয় স্বাধীনতা, এবং এত মানুষের রক্তের বিনিময়ে একটা স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছে। এটার সুফল বাংলাদেশের মানুষকে দিতে হলে এই সমস্ত কার্যক্রম কোনো কিছু টলারেট করা যাবে না। সামান্যতম যদি কেউ এই সমস্ত কাজের সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। কারণ আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমাদের যুব সমাজ যে বাংলাদেশের স্বপ্ন দেখছি, বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, আমাকে এটার সাথে চলতে হবে। এক্স্যাক্টলি, এটাই হওয়া উচিত আসলে। জনাব আমির খসরু মাহমুদ, আরেকটি বিষয় আমরা দেখেছি যে একদম নির্বাচনের আগে থেকে অনেক দিন ধরেই বিভিন্ন কূটনীতিকের সাথে কিন্তু
কূটনীতিকদের সঙ্গে আপনারা বৈঠক করেছেন এবং সবসময় আমি বলতে পারি যে আপনি আসলে দায়িত্বপ্রাপ্ত। আমরা সেটা অনেক দিন ধরেই দেখছি, শুধু এই নির্বাচনের আগে না, অন্য নির্বাচনগুলোর আগেও দেখেছি এবং এই নির্বাচনের পরে কিন্তু আপনি একদম সিরিজ বৈঠক করেছেন, আমরা দেখেছি প্রায় সবগুলো দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন। তো ওই মূল বিষয়টা কি, তারাও কি একটি নির্বাচন চায় কিনা এবং তাদের অবজারভেশনটা কি সার্বিক পরিস্থিতি? না, এটা তো দেখুন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সবার মধ্যে একটা কৌতূহল আছে, মানে আমরা এখান থেকে কোথায় যাচ্ছি আগামী দিনে। স্বাভাবিকভাবে যে রাষ্ট্রের চরম আজকে আর্থিকভাবে বাংলাদেশ খুবই খারাপ অবস্থায় চলে গেছে। লুটপাট, ব্যাংক লুটপাট, তারপরে আপনার বিদেশে টাকা পাচার, চরম দুর্নীতির মাধ্যমে অর্থনীতি একেবারে খাদের মধ্যে পড়ে গেছে। এটা একটা তাদের কনসার্ন আছে এখানে, কারণ তারা তো আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, তাদের একটা কনসার্ন আছে। বাংলাদেশের গণতন্ত্রহীনতা, মানবাধিকার লঙ্ঘন, গুম খুন হত্যা মিথ্যার মাধ্যমে যে চরম লঙ্ঘন হয়েছে বাংলাদেশের, এখানে আমরা কি করতে যাচ্ছি? আইনের শাসনের ব্যাপারে আমরা কি করতে যাচ্ছি? গুড গভর্নেন্সের ব্যাপারে আমরা কি করতে যাচ্ছি? এবং বিএনপি দল হিসেবে আগামী দিনে ক্ষমতায় গেলে আমাদের চিন্তা ভাবনা কি, এই বিষয়গুলো তো তাদের জানা প্রয়োজন মনে করছে, সেজন্য তারা আমাদের সাথে থেকে জানতে চাচ্ছে আমরা কি। সেক্ষেত্রে আপনারা বেশি গুরুত্ব আরোপ করেছেন কিসে? হ্যাঁ, গুরুত্ব সব কিছুতেই। আমাদের অর্থনীতি ভঙ্গুর, অর্থনীতি তো দেশ চলবে না। আমরা এখান থেকে যে এখানে যে সংস্কারগুলো প্রয়োজন এগুলো করতে হবে, এবং সাথে সাথে যে আপনার রাজনৈতিক যে সংস্কারগুলো আছে সেগুলো করতে হবে। বিচার বিভাগের সংস্কার আছে, তারপরে নির্বাহী বিভাগের সংস্কার আছে। তো সার্বিকভাবে যে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যেগুলো ধ্বংস হয়ে গেছে এগুলোকে তাদেরকে সঠিক জায়গায় নিয়ে আসতে হবে। তাদের তো এখানে কনসার্ন আছে, তারা কিছু এখানে সহযোগিতা করতে চাচ্ছে, যে প্রতিষ্ঠানগুলোকে রেস্টোর করার জন্য তারা সহযোগিতা করতে চাচ্ছে। কোথায় কোথায় আমাদের সহযোগিতা দরকার? বিদেশি টাকার $100 বিলিয়ন উপরে যে পাচার করেছে বাংলাদেশ থেকে বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার, এই টাকার ফেরত আনার ব্যাপারে আমরা তাদেরকে রিকোয়েস্ট করছি যে তারা আমাদের সাথে সহযোগিতা করবে কিনা, এবং তারা বলছে অবশ্যই আমরা সহযোগিতা করব। সরকারের পক্ষ থেকে উদ্যোগ থাকলে এই টাকা ফেরত আনার ব্যাপারে তারা তাদের পক্ষ থেকে যা করা তারা সহযোগিতা করবে। তো সার্বিক বিষয়ে সংস্কারের বিষয়েও তাদের ইন্টারেস্ট আছে, এবং আগামী দিনের এখানে গণতান্ত্রিক অর্ডার কি হবে, মানবাধিকারগুলো আমরা ফিরিয়ে আনতে পারবো কিনা, তাদের তো একটা ইন্টারেস্ট আছে। যারা গণতান্ত্রিক দেশ বিশেষ করে তাদের বিশেষ ইন্টারেস্ট আছে এখানে। এটা তো আপনি বলেছেন, আমরাও গণমাধ্যমে সেটা প্রচার করেছি যে পাচার হওয়া টাকা আপনি কয়েকটি দেশের সঙ্গে কথা বলেছেন, কিন্তু সেটা আসলে কোন প্রক্রিয়ায় কিংবা ফিরে আনা হবে, তার জন্য আসলে কি উদ্যোগ নিতে হবে? না, এটা তো আমাদের সরকারের পক্ষ থেকে তো উদ্যোগ নিতে হবে, এবং স্বাভাবিকভাবে আমরা যখন উদ্যোগ নেব, আমরা তাদেরকে যখন অ্যাপ্রোচ করব, তাদের পক্ষে যে সহযোগিতা তার আশ্বাস তারা দিয়েছে। সুতরাং উদ্যোগটা যখন আমরা নেব, তারা বলছে তারা এগিয়ে আসবে, এবং এটা তো একটা প্রক্রিয়া আছে। প্রত্যেকটি দেশের একটা নিজস্ব প্রক্রিয়া আছে, প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। যতক্ষণ না আমরা একটা ইনিশিয়েটিভ না নেব ততক্ষণ তো আমরা বুঝতে পারবো না পরবর্তী পদক্ষেপটা কী হবে। তো উদ্যোগটা নিতে হবে, তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে, আমরা চেষ্টা করে দেখি। আমি নিশ্চিত আমরা যদি সিরিয়াস উইল থাকে, ইচ্ছা থাকে, বহুলাংশে এটা ফিরিয়ে আনা সম্ভব। আচ্ছা, আরেকটি বিষয় যে যৌথ অভিযান নিয়ে কথা হচ্ছে, হয়তো আজকে রাতের পরেই সেই অভিযান শুরু হতে পারে। বলা হচ্ছে যে অবৈধ অস্ত্র আছে কিনা সেটি দেখতে, কিংবা কারো কাছে থাকলে সেই উদ্দেশ্যে এই যৌথ অভিযান। সেই ক্ষেত্রে যৌথ অভিযান নিয়ে আপনাদের মতামতটা কি? না, অস্ত্র রিকভারি তো আমরা বলেছি অলরেডি। আমরা যে ইন্টারিম গভর্নমেন্টের সাথে আমাদের যে মিটিংগুলো হয়েছে, আমরা তো সেখানে পরিষ্কারভাবে বলেছি অনেকগুলো বিষয়ের মধ্যে একটা হচ্ছে অস্ত্র উদ্ধার। কারণ আওয়ামী লীগ সরকার লক্ষ লক্ষ তাদের নেতা কর্মীদেরকে অস্ত্র লাইসেন্স দিয়েছে, যাদের কোনো সুযোগ নেই অস্ত্রের লাইসেন্স পাওয়ার। এই অস্ত্রগুলো একটা আছে, তারপর তাদের মধ্যে তাদের অবৈধ অস্ত্র আছে, যেগুলো যে আমাদের ছাত্র জনতার উপর তাদের দলীয় ছাত্রলীগ যুবলীগেরা ব্যবহার করে অনেক লোককে হত্যা করেছে, এবং অস্ত্রের মাধ্যমে তারা চাঁদাবাজি মাস্তানি করেছে, দখল করেছে। রাষ্ট্রের পুলিশের সাথে অনেকাংশে একসাথে, পুলিশের একটি অংশ তাদের সাথে মিলে তারাও অনেকগুলো অপারেশন করেছে, যেটা রাষ্ট্রের সংবিধানের পরিপন্থী। এবং সেখানেও এই অস্ত্রগুলি যদি আমরা রিকভার করতে না পারি, একটা তো থ্রেট, একটা হুমকি তো থেকেই যাচ্ছে যে আগামী দিনের যে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে আমরা যাব,
একটা তো হুমকি থাকবে। সুতরাং এই অস্ত্রগুলো অবশ্যই রিকভার করতে হবে। মানে এই যৌথ অভিযানটা কি শুধু অস্ত্র রিকভারির জন্যই হবে? আপনি অস্ত্র রিকভারির সাথে অন্য কোনো এখানে যদি আরো কি বলে মানে আইন লঙ্ঘন করে কেউ যদি কোথাও কোনো দখলদারিত্ব করতে যায়, কোনো কিছু চাঁদাবাজি করতে যায়, নিশ্চয়ই এখানে তো আপনাকে তো আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যেই বিষয়গুলো আছে, যেই পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া দরকার, সেই পদক্ষেপ তো না নিতে পারলে তাহলে তো আপনি আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন না। দেশ যেখানে গিয়ে পৌঁছেছে এখানে তো আইনের শাসন বলে কিছু ছিল না। একটা দল জোর করে ক্ষমতায় থাকবে, এক ব্যক্তি ক্ষমতায় থাকবে, তার জন্য তারা যা যা প্রয়োজন সেইভাবে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করেছে। এবং তার কারণে যেটা হয়েছে, তারা জনগণকে প্রোটেকশন না দিয়ে একটা দলকে, একটা ব্যক্তিকে প্রোটেকশন দিতে গিয়ে দেশের আইন শৃঙ্খলা যেখানে এসে দাঁড়িয়েছে, এখান থেকে ফিরিয়ে আনতে হলে আপনাকে তো সঠিক আইন শৃঙ্খলা বাহিনীর সঠিক ভূমিকা পালন করতে হবে। এবং যৌথ বাহিনীর মাধ্যমে অন্তত প্রাথমিকভাবে যে যারা এখনও এইসব কাজে লিপ্ত আছে, যারা এখন অবৈধ অস্ত্র নিয়ে বসে আছে, যে প্রাথমিকভাবে অন্তত একটা বড় সিগন্যাল যাবে এবং এগুলো উদ্ধার করার মাধ্যমে বাকি যাদের আছে তারা যাতে সারেন্ডার করতে পারে। আচ্ছা, আমরা দেখেছি যে জামাত ইসলামের সঙ্গে আপনাদের জোট ছিল, পরবর্তীতে একসঙ্গে আন্দোলনও করেছেন। এখন জামাত ইসলামের সাথে আপনাদের সম্পর্ক কেমন? আমাদের সম্পর্ক সবার সাথে ভালো। আমাদের সম্পর্ক, আমরা তো যখন শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, বিএনপি যখন নেতৃত্ব দিয়েছে, প্রত্যেকটি দলকে আমরা স্বাগত জানিয়েছি। তখন তো একটাই কমন আমাদের জায়গা ছিল, সেখানে শেখ হাসিনার পতন এবং দেশটাকে মুক্ত করার ব্যাপারে। এখন শেখ হাসিনার পতন হয়েছে, আমরা সামনের দিকে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছি। সকলের অধিকার আছে এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করবে, নির্বাচনে অংশগ্রহণ করবে। এটা বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে ভোটের মাধ্যমে। এটা তো তাদের অধিকার। যে অধিকারের জন্য, ভোটাধিকারের জন্য তো আমরা লড়েছি এতদিন, তাই না? ভোটাধিকারের জন্য এত মানুষ জীবন দিয়েছে। একটি নির্বাচিত সংসদ সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। বিগত সরকারের সমস্যা তো সেখানে ছিল, তারা কোনো নির্বাচিতও ছিল না, তাদের কোনো দায়বদ্ধতা ছিল না, যে কারণে দেশ আজকে এখানে এসে দাঁড়িয়েছে। সুতরাং আমরা তো সব দলকে স্বাগত জানাই। আমাদের পক্ষ থেকে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং প্রত্যেকটি দল যাতে গণতান্ত্রিক প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারে, আমরা মনে করি সেটাই সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত। সেদিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এখন প্রতিটি দল সেই ক্ষেত্রে কি জামাতের সঙ্গে আবারও জোট হতে পারে? জোটের তো বিষয় না এখানে, জোট কার সাথে হবে এটা তো এই মুহূর্তে আলোচনার কোনো বিষয় না। আমরা তো শেখ হাসিনার পতনের জন্য আমাদের একটা কি বলে ওইটাকে, আমাদের তো একটা অ্যালায়েন্স ছিল, এবং সেই অ্যালায়েন্সটা এখনো আছে, আমরা কাজ করে যাচ্ছি। সেই অ্যালায়েন্সটা এখনো আছে। আমরা কোনো দল স্পেসিফিক তো আমরা মন্তব্য করতে পারবো না। আমাদের কাজটা চ্যানেলে ডিজিটাল প্ল্যাটফর্মে আছি, ফেসবুক এবং ইউটিউব। জি, আমি কোনো দল স্পেসিফিক এখানে মন্তব্য করার পক্ষে না। আমাদের জন্য সকল দল সমান, সকলের বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য লেভেল প্লেইং ফিল্ডে অংশগ্রহণ করার সুযোগ থাকতে হবে। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে, যখন নির্বাচন হয় তখন তারা সিদ্ধান্ত নেবে। বাট রাজনীতির ক্ষেত্রে একটা মুক্ত অবস্থান থাকতে হবে, সবাই যাতে অংশগ্রহণ করতে পারে। কিন্তু মানে আলোচনা হয় না, যেমন গণমাধ্যমও কখনো কখনো নিউজ হচ্ছে, আবার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও কিন্তু আমরা কোনো দল স্পেসিফিক চিন্তা করি না। আমাদের চিন্তা হচ্ছে সার্বিক একটা চিন্তা। আমরা কোনো দল স্পেসিফিক চিন্তা করি না। সার্বিক রাজনৈতিক পরিবেশটা কী হওয়া উচিত, সকলের অধিকার থাকা উচিত কিনা, থাকা উচিত, সকলের অংশগ্রহণ থাকা উচিত, সকলের মতামত প্রকাশ করার স্বাধীনতা থাকা উচিত, সেটা আমাদের অবস্থান। সেখানে কোনো দল স্পেসিফিক আমাদের আলাদা কোনো সিদ্ধান্ত নেই। কিন্তু আপনারা যদি নির্বাচন, এখন যেহেতু অন্তর্বর্তী সরকার হয়েছে, তারা নিশ্চয়ই উপযুক্ত সময় নির্বাচন দেবে, সেই ক্ষেত্রে আপনাদের তো যদি নির্বাচন নিয়ে চিন্তা থাকে, সেই ক্ষেত্রে তো অন্য দলগুলো নিয়েও আপনাদের চিন্তা করতে হবে। সেটা সময় আসলে আমরা সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আর তারেক রহমান সাহেব তো একটা জাতীয় সরকারের ঘোষণা দিয়েছেন, পরিষ্কারভাবে জাতীয় সরকারের ঘোষণা দিয়েছেন। বিশেষ করে আমাদের সাথে যুগপৎ
শব্দটা আমি খুঁজে পাচ্ছিলাম না। আমাদের যুগপৎ আন্দোলনে যারা আছে তারা তাদের বাইরেও যদি যাদের অবদান আছে একটা স্বৈরাচার পতনের আন্দোলনে, সবাইকে নিয়ে একটা জাতীয় সরকারের ঘোষণা তারেক রহমান সাহেব তো অনেক আগে দিয়েছে, সেটা প্রায় 1 বছর আগে দিয়েছে, নির্বাচনের জয়লাভের পরে। হ্যাঁ, জয়লাভের পরে। সুতরাং আমাদের জাতীয় সরকারের ঘোষণা দেওয়া হচ্ছে যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন, যাদের অবদান আছে, সকলকে নিয়ে একটা জাতীয় সরকারের মাধ্যমে যে রিফর্ম, যে সংস্কার, 31 দফার সংস্কারের কথা আমরা বলেছি, 31 দফার সংস্কার বাস্তবায়ন করা হবে একটি জাতীয় সরকারের মাধ্যমে। এটা জাতীয় কনসেনসাসের ভিত্তিতে কিন্তু আমরা এই 31 দফা দিয়েছি, কিন্তু 31 পয়েন্ট, এবং এটা বাস্তবায়নও আমরা একটা জাতীয় সরকারের মাধ্যমে করতে তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছে। আচ্ছা, তার মানে কি আপনাদের সাথে যারা আন্দোলন করেছে এখন নির্বাচন তো তারা নিজেদের মতো করেও নির্বাচন করতে পারে, দেখা গেল আপনাদের বিপক্ষেও থাকতে পারে, বিরোধী দলও থাকতে পারে, তাহলে সেই ক্ষেত্রে যদি আপনারা জয়লাভ করেন সেই ক্ষেত্রে কি সেই বিরোধী দল কিংবা যেই দলগুলো আলাদাভাবে রাজনীতি বা নির্বাচন করবে তাদেরকে নিয়েই আপনারা সরকার গঠন করবেন? উনি জাতীয় সরকারের যখন একটা ঘোষণা আসে সেইখানে যারা যারা উইলিং থাকবে, উইলিং পার্টনার থাকবে, তাদেরকে আমরা নিতে তো অসুবিধা নেই। আমরা এই নির্বাচন এবং এই পর্যায়ে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন আনতে হলে একটা জাতীয় ঐক্যমত্যের তো প্রয়োজন আছে, যে কারণে আমরা 31 দফাটা কিন্তু বিএনপির একার কোনো দফার না, এটা কিন্তু আমরা আমাদের যুগপৎ আন্দোলনে যারা আছে তার বাইরেও অনেকে আছে, সবার সাথে আলাপ আলোচনা করে আমরা ঐক্যমতের ভিত্তিতে কিন্তু ওই দফাগুলো দিয়েছি যে রাষ্ট্রের যে মেরামত কাজ, রাষ্ট্রের যে সংস্কারের কাজ, এটা বিএনপির একার দায়িত্ব না, এটা সমাজের একটা ঐক্যবদ্ধভাবে করতে হবে, এটার বাস্তবায়ন আমরা ঐক্যবদ্ধভাবে করতে চাই। সুতরাং আমরা উই আর ওপেন টু দি, আমরা এই ব্যাপারে আমরা একটা খোলা মনে চলছি। বিরোধী দলে থাকুক, যেই দলেই থাকুক, সবাইকে নিয়ে একটা সরকার খোলা মনে, জাতীয় সরকারের ব্যাপারে আমাদের মন খোলা আছে, আমরা খোলা মনে চলছি, ওপেন উই হ্যাভ ওপেন মাইন্ড অ্যাবাউট ইট। সুতরাং সেটা সময় বলে দেবে, বাট আমাদের পক্ষ থেকে উই হ্যাভ ওপেন মাইন্ড অ্যাবাউট ইট। আরেকটি বিষয়, আমরা তো 31 দফা আগেই দেখেছি, আপনারা তো বেশ আগেই এটি ঘোষণা করেছেন, আমরা নিউজও করেছি। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সম্প্রতি তার বক্তব্যে এই 31 দফা উল্লেখ করেছেন এবং যেটি বলেছেন যে কোনো ব্যক্তি পরপর দুবার প্রধানমন্ত্রী হতে পারবেন, এটি নিয়ে কিন্তু এরপর আলোচনা হয়েছে। আসলে এই বিষয়টা মানে কোন বিষয়টি মাথায় রেখে এই সিদ্ধান্তটি কিংবা এই প্রস্তাবনাটি রাখা হয়েছে? এটা তো খুব সহজ ব্যাপার, যে এই যে বারবার ক্ষমতা দখল করার যে মন মানসিকতা রাজনীতিবিদদের মধ্যে ঢুকে গেছে, আজীবন ক্ষমতায় থাকতে হবে, যেভাবে হয় ক্ষমতায় থাকতে হবে, এইটাকে রোধ করার জন্য কেউ যাতে 2 বারের বেশি থাকতে না পারে প্রধানমন্ত্রী, সেইখান থেকে আমাদের এই চিন্তাটা আসছে। তারেক রহমান সাহেব সেটাকে মাথায় রেখে তারেক রহমান সাহেব এটা আমাদের এই 31 দফার মধ্যে আমরা এনেছি, যাতে করে এই ওই ক্ষমতা দখল করে দীর্ঘ সময় ধরে জনগণকে উপেক্ষা করে ক্ষমতায় থাকার যে প্রবণতা, এটা বন্ধ করার জন্য এটা করা হয়েছে। 2 বারের বেশি কেউ যাতে প্রধানমন্ত্রী থাকতে না পারে। আরেকটি প্রশ্ন খুব আসে, আমরা যেহেতু সংবাদকর্মী, সাধারণ মানুষও মাঝে মাঝে প্রশ্ন করে যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন? এই প্রশ্নটি কিন্তু আসলে প্রায়ই আসে। না, উনি তো যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরতে চাচ্ছেন স্বাভাবিকভাবে। দেখুন, আমরাও বিএনপির পক্ষ থেকে দেশের সাধারণ মানুষ ওনাকে দেখতে চাই দেশের মাটিতে। উনি এই স্বৈরাচারী সরকার, এই ফ্যাসিস্ট সরকারের কারণে উনি যে ধরনের নিপীড়িত, নির্যাতিত হয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো হয়েছে, তো সেখান থেকে তো মুক্তি সবাই চায়। উনি ফিরে আসবেন, ওনার ফিরে আসার ওনার যে মামলা টামলা, মিথ্যা মামলা যেগুলো আছে, এগুলো প্রক্রিয়াধীন আছে। উনি তো ওই মামলা, কালকে সকালে মামলা সব বাদ দিয়ে উনি পরশু চলে আসবেন, উনি সেই চিন্তার মধ্যে নাই, উনি সেটা করতে চাচ্ছেন না। উনি বলছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেষ করে উনি দেশে আসবেন, আইনি ডিউ প্রসেস অফ ল ফলো করে উনি ওটা সমাপ্তি করে দেশে আসবেন। উনি তো যেমন এর আগে আমরা শেখ হাসিনাকে দেখেছি, প্রধানমন্ত্রী হয়ে তার বিরুদ্ধে যত আইন আছে সব ওভারনাইট সব বাতিল করে দিয়েছে। উনি সেটা করতে চাচ্ছেন না। উনি বলছে যা হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটা সমাপ্তি ঘটিয়ে তারপর উনি দেশে আসবেন, যাতে আমরা তো আইনের শাসনের কথা বলছি। শেখ হাসিনা আর এই ফ্যাসিস্ট সরকার যা করেছে, এটার রিপিটেশনটা আমরা চাচ্ছি না বাংলাদেশে।
তাহলে কি যেহেতু আজকে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 5টি মামলায় খালাস হয়ে গেল, এরপরে কি তারেক রহমানের প্রক্রিয়া শুরু হতে পারে কিনা? না, প্রক্রিয়া তো চলবে স্বাভাবিক। এটা তো ওনার আইনজীবীরা সেই কাজগুলো করছেন, আমার আইনজীবীরা আমার কাজ করছেন, ওনার আইনজীবীরা ওনার কাজ করছেন, এটা তো চলছে। এটা তো বাট আমরা তো প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে। শেখ হাসিনার মতো তো আমার মামলা, আমার দলের লোকজনের সব মামলা ওভারনাইট আমরা আকাশে উড়িয়ে দেবো, বাতাসে উড়িয়ে দেবো, এটা তো হবে না। আমরা আইনের প্রক্রিয়ার মাধ্যমে, সবাই জানে এগুলো মিথ্যা মামলা, সবাই জানে এগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্যে প্রণোদিত, সবাই জানে ক্ষমতায় জোর করে যাওয়ার জন্য, থাকার জন্য এই মামলা, কারো তো অজানা নাই। তবে তারপরে আমরা এই মামলাগুলোকে একটা প্রক্রিয়ার মাধ্যমে শেষ করতে চাই। আচ্ছা, আরেকটি প্রশ্ন হচ্ছে, আমরা এই অন্তর্বর্তী সরকারে দেখেছি যে ছাত্রদের একটা স্টেক হোল্ডার রয়েছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনারা বলেছেন যে নির্বাচিত হলে আপনাদের সঙ্গে যারা আন্দোলন করেছে তাদেরকে জাতীয় সরকারে রাখবেন। তখন তো যে রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে, কিন্তু এবার কিন্তু ছাত্র জনতার আন্দোলন হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনাদের সেই জাতীয় সরকারে ছাত্রদের কোনো স্টেক হোল্ডার থাকবে কিনা? আমি তো বলছি আমরা খোলা মনে চলছি, আমাদের উই আর ওপেন অ্যাবাউট ইট। আমরা একটা জাতীয় ঐক্যের জাতীয় সরকার গঠন করতে চাই, এবং জাতীয় ঐক্য যেই কী বলে রিফর্মস, যে সংস্কারগুলোর যে পুনর্গঠনের কথা আসছে, রিফর্মসের কথা আছে, সংস্কারের কথা আসছে, আমরা যেগুলো ঐক্যমতের পরিপ্রেক্ষিতে তৈরি করেছি, আমরা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে বাস্তবায়ন করতে চাই। যারাই আসতে চাই সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। না, সেই ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা আছে কি? না, আমাদের তো বললাম তো, আমি তো ওপেন, তো আমরা যারাই আসতে চাই সবাইকে। রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার, আমি তো কারো স্পেসিফিক বলবো না, আমি তো বলছি যারা আসতে চাই সবাইকে স্বাগত জানানো হবে জাতির স্বার্থে। এটা বিএনপি একা করতে চাচ্ছে না, বিএনপি চাচ্ছে একটা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্যমতের একটা সরকার হোক, এবং ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে কথাগুলো আমরা বলেছি 31 দফা, তার বাইরেও যদি কিছু আনতে হয় এনে সেটা বাস্তবায়নও সেই জাতীয় সরকারের মাধ্যমে আমরা করতে চাই। কারণ এই বিষয়গুলো এটা জাতির, এটা কোনো দলের বিষয় না, এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু জাতির বিষয়। এবং আমরা যে 31 দফাটা প্রণয়ন করেছি, এটা কিন্তু সবার মতামতের পরিপ্রেক্ষিতে করেছে, শুধুমাত্র যে যারা আমাদের সাথে আন্দোলন করছে তারা না, তার বাইরে কিন্তু অনেক সিভিল সোসাইটির এখানে মতামত নেওয়া হয়েছে, আইনজীবীদের মতামত নেওয়া হয়েছে, বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে। সুতরাং এটার বাস্তবায়নও আমরা চাচ্ছি একটা জাতীয় সরকারের মাধ্যমে এটার বাস্তবায়ন হওয়া দরকার আছে, যাতে করে জাতি এই বিষয়গুলোতে ঐক্যমত পোষণ করে। কারণ এগুলো হচ্ছে কতগুলো কমন বিষয়, যদি ঐক্যমত পোষণ না করে পরবর্তীতে এগুলো নিয়ে যাতে আর কোনো প্রশ্ন না আসে। আমরা ঐক্যমত করতে চাই বিষয়গুলোকে, এবং বাস্তবায়নটা একটা ঐক্যমতের ভিত্তিতে একটা জাতীয় সরকারের মাধ্যমে আমরা করতে চাই। আরেকটি বিষয় যে আজকে প্রধান উপদেষ্টা বলেছেন যে মানে কেউ যেন হয়রানির শিকার না হয়, সেই ক্ষেত্রে গণমাধ্যম কর্মী যারা আছেন, সাংবাদিকরাও যেন কোনো ধরনের কোনো হয়রানির শিকার না হয়। তো এটি নিয়ে আপনারা কি বলবেন? এটা তো আমাদের হয়রানির শিকার না হওয়ার জন্য শেখ হাসিনার সময়, এই ফ্যাসিস্টের সময় যে হয়রানির শিকার গণমাধ্যম হয়েছে এবং অন্যরা হয়েছে, এটার থেকে বের হওয়ার জন্য তো তার পতন চেয়েছে জাতি। এখান থেকে বের হয়ে নতুন বাংলাদেশ, এটা দ্বিতীয় স্বাধীনতা বলছে না, এইটা দ্বিতীয় যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের মধ্যে এগুলো তো অবশ্যই মৌলিক বিষয়। এগুলো যে আইনের বাইরে গিয়ে কাউকে আপনি কাউকে ইয়ে করতে পারবেন না, কীভাবে অন্যায়ভাবে কারো বিরুদ্ধে অন্যায় আচরণ করতে পারবেন না। এই জন্যই তো আমরা পরিবর্তনের কথা বলছি। আমাদের 31 দফার মধ্যে তাই আছে। তো আপনি যদি পড়েন, সাংবাদিকদের প্রোটেকশন আছে, সবার প্রোটেকশন আছে, বাংলাদেশের সর্বস্তরের মানুষের প্রোটেকশন আছে, এবং কোনো সরকার চাইলে কারো বিরুদ্ধে কিছু করার সুযোগ থাকবে না। আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে, আইনটা কিভাবে চলবে সেটাও বলা আছে, এবং আইনজীবী এখানে বিচারক কারা হবে, নিয়োগ কিভাবে হবে সেটাও বলা আছে, বিচারকদের নিয়োগের প্রক্রিয়াও এখানে আছে। সুতরাং এটা একেবারে ফুল সাইকেল, এটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা নিশ্ছিদ্র একটা আমরা চেষ্টা করেছি যে যেখান থেকে কোনো সরকার যাতে সুযোগ দিতে না পারে নিজের নাগরিকের বিরুদ্ধে, এবং সকল নাগরিকের যাতে সমান লেভেল প্লেইং ফিল্ড থাকে, সমান সুযোগ থাকে, এবং সরকার চাইলে কারো কণ্ঠরোধ করতে না পারে, সরকার চাইলে কাউকে নিপীড়ন নির্যাতনের শিকার করতে না পারে, চাইলে কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে যেতে পারে,
তাকে গুম খুন হত্যা করতে না পারে। এবং আইনের শাসনের মূল বিষয় হচ্ছে সকলের জন্য সমান অধিকার থাকতে হবে এবং আইন যাতে সকলের প্রতি সমান আচরণ করে। তো এই বিষয়গুলো তো মৌলিক বিষয় এগুলো, এবং আইনের শাসন যদি আপনি প্রতিষ্ঠিত করতে না পারেন তাহলে সাধারণ নাগরিকের শেষ আশ্রয়স্থল হচ্ছে আপনি কি বলবেন আইনের বিচার পাওয়া। তো সেখানে যদি আপনি বাধাগ্রস্ত হন তাহলে তো সমস্যা। শেষ প্রশ্ন, আমরা দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে এবং এই ধরনের কাগজও আমরা দেখেছি বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে। এগুলো কি রাজনৈতিক নাকি আসলে সংস্কারের অংশ? কোনটা কি ব্যাপার? মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে তো প্রধান হিসেবে নতুন করে নিয়োগ পাচ্ছে, সেখানে তো তো সেই ক্ষেত্রে এটা কি রাজনৈতিক নাকি সংস্কারের অংশ হিসেবে? এটা যারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে নিয়োগ তো তারা দিচ্ছে, সেটার উত্তর তো আমি দিতে পারবো না। এবং আমি নিশ্চিত ওনারা এখানে একটা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এবং করছেন বলে আমার ধারণা। কারণ এখানে তো ওই আবার যদি দলীয় লোকজন ঢুকে আবার যদি সেই ক্ষেত্রে আপনাদের কোনো সুপারিশ থাকে? আমাদের সুপারিশ হচ্ছে যারা নিরপেক্ষ মানুষ, আমরা তো বলছি প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা বজায় রাখতে হবে এবং আগামী দিনে আমরা যদি সরকারও গঠন করি এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যাতে দলীয় প্রতিষ্ঠানে পরিণত না হয়। এখানে নিরপেক্ষতা অবলম্বন করতে হবে, তাহলেই নাগরিকের সে সুবিচার পাবে, তার দৈনন্দিন জীবনে তার একটা যাওয়ার জায়গা থাকবে, দলীয় লোক না হয়ে যে সে যে তার সার্ভিস পেতে পারে রাষ্ট্রের পক্ষ থেকে সেটা নিশ্চিত করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। দর্শকও নিশ্চয়ই আপনারা উপভোগ করেছেন। আজকে আমাদের সঙ্গে হাজির ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দলের অন্যতম নীতি নির্ধারক জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। আপনারা আমাদের সঙ্গে থাকবেন।